সুপ্রিয় দর্শক, বন্দর স্টিল লেট এডিশনে আপনাদের স্বাগতম। সঙ্গে আছি আমি জাহিদুর রহমান খান। দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় অর্থনীতিতে মেগা প্রকল্পের প্রভাব। আর আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে আছেন আইবিএফবি এর ভাইস প্রেসিডেন্ট MS সিদ্দিকী, সিনিয়র সাংবাদিক ও ERF এর সাবেক প্রেসিডেন্ট মনোয়ার হোসেন, এবং আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত আছেন জাতীয় রাজস্ব বোর্ড NBR এর সাবেক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ। আপনাদেরকে আমাদের আলোচনায় স্বাগত জানাচ্ছি। আলোচনার শুরুতে আমি ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ আপনার কাছে যেতে চাই। আপনি নিশ্চয়ই অবগত আছেন যে বাংলাদেশে 14টি মেগা প্রকল্প প্রায় 4,00,000 কোটি টাকা ব্যয়ে বাস্তবায়ন চলছে। এর মধ্যে এবছরই প্রায় 58,000 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে চলতি বাজেটে। এবং আরেকটি বিষয়, সেটি হচ্ছে 2022 সালে 3টি মেগা প্রকল্পে সড়ক পরিবহন এবং সেতু মন্ত্রী ঘোষণা দিয়েছেন 3টি প্রকল্প উদ্বোধন হবে 22 সালের ডিসেম্বরের মধ্যে। আমি আপনার কাছে সংক্ষেপে জানতে চাই যে মেগা প্রকল্পের প্রয়োজনীয়তা এবং আমাদের মতো দেশে মেগা প্রকল্পের জীবনমান উন্নয়ন আসলে কতটা ভূমিকা রাখবে। ধন্যবাদ। বাংলাদেশ এই মুহূর্তে যে অর্থনৈতিক অবস্থানে আছে, আমরা মধ্য আয়ের দেশের পথে উন্নীত হতে যাচ্ছি। আমরা একটি রূপকল্প নিয়ে 2041-এর মধ্যে একটি উন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠা লাভের জন্য পরিকল্পিত আছি। আমরা এই মুহূর্তে SDG গোলগুলো বাস্তবায়নে আছি। আমরা 2030 সালের মধ্যে আমাদের বেশ কিছু পরিকল্পনা আছে। সেই প্রেক্ষাপটে বাংলাদেশের জন্য যে মেগা প্রকল্পগুলো আছে, চলছে, এগুলোকে আমি অবশ্যই একটি দূরদর্শী পদক্ষেপ বলে মনে করি। কেননা এমন এক সময় আমি যখন একটা তীব্র প্রতিযোগিতার সামনে উপস্থিত হব এবং আমার যে মধ্যমেয়াদী বা মানে মধ্যম আয়ের দেশের উপরে উন্নীত হওয়ার ক্ষেত্রে আমি যে সমস্ত বৈশিষ্ট্য আমার লাগবে, সেখানে যদি দেখা যায় যে আমার অবকাঠামো ঠিক নেই বা আমি সেই প্রতিযোগিতায় আমার ঢাল তলোয়ার তেমন নেই, তাহলে কিন্তু আমি টিকতে পারবো না। তো সেই কারণেই আমি মনে করি এটা সরকারের দূরদর্শী পদক্ষেপ এই অর্থে যে একটি নির্দিষ্ট সময়ে যে আমি অবকাঠামোগত এবং অন্যান্য ক্ষেত্রে আমি একটি শক্তিশালী অবস্থানে থাকতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের এই অর্থনীতিতে বা আমাদের এই মুহূর্তে এটার প্রয়োজনীয়তা বা এর উপযোগিতাটা বা আপনি যেটা বলছেন সেটা, হ্যাঁ, এটা ঠিক। এই মুহূর্তে এই ধরনের বড় প্রকল্প যেটা কয়েক বছর আগে নেওয়া শুরু হয়েছে, সেটি হ্যাঁ আমাদের অর্থনীতিতে আমাদের সবকিছুর উপরে আমাদের সম্পদ সমাহারের ক্ষেত্রে একটা টানাপোড়েন সৃষ্টি করছে, এটা ঠিক। কিন্তু কোনো না কোনো সময়ে আমাদেরকে এই রিস্ক নিতে হবে বা নিতে হতো। কেননা তা না নিলে পর আমি বললাম যে যখন আমি একটি অতি প্রতিযোগিতামূলক পরিবেশের সামনে হাজির হব, তখন যদি আমার যোগাযোগ ব্যবস্থা, এই প্রকল্পগুলোর কিন্তু ম্যাক্সিমামই কিন্তু 90% আপনি বলতে পারেন এটা হচ্ছে অবকাঠামোগত উন্নয়ন, এবং এই অবকাঠামো উন্নয়নের সাথেই এই উন্নয়নের বা আমার ওই টিকে থাকার ব্যাপারগুলো জড়িত। সুতরাং এই প্রকল্পগুলো যেমন বিদ্যুৎ খাতে আছে, যেমন যোগাযোগ খাতে আছে, এবছর যে প্রকল্পগুলো শেষ হবে এবং যার জন্য আপনি উল্লেখ করেছেন বাজেটেও বেশ একটা বড় ধরনের অঙ্ক বরাদ্দ দেওয়া। হ্যাঁ, এটা না দিয়ে উপায় নেই, এই কারণে যে আমি যদি যথাসময়ে প্রকল্পটা শেষ করতে চাই, যদি যথাসময়ে শেষ করতে যদি না পারি, তাহলে কিন্তু এর আবার এটা আপনার কস্ট বেড়ে যাবে বা দেরি হওয়ার। সেই জন্যই যেসব প্রকল্পগুলো শেষ না করলে নয়, শেষ করতেই হবে, সেখানে বরাদ্দ আমাকে রাখতেই হবে বা রাখতে হয়েছে। আগামী বছরও যে 2 বা 3টা প্রকল্প শেষ হবে বলে আমরা জানতে পারি বা বুঝতে পারি, সেগুলো তো সেইভাবে বরাদ্দ রাখতে হবে। কারণ আপনি 19 টাকা ব্যয় করার পরে 1 টাকার জন্য আপনি বসে থাকতে পারেন না, তাহলে আপনার 20 টাকাটাই বরবাদ হয়ে যেতে পারে। তো সেই কারণে এখন দেখতে হবে যে যে প্রশ্নটি আপনি শেষে করেছেন যে আমাদের অর্থনীতিতে এর উপযোগিতাটা বা এটা কি, সেটার ব্যাপারে অবশ্যই এটা স্পষ্ট থাকতে হবে জনগণের কাছে, সকলের কাছে, যে এই প্রকল্পগুলোর থেকে যে ঈর্ষিত আয় উপার্জনগুলো আসবে সেটার সম্বন্ধে ধারণা দিতে হবে। এবং এই সব প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহিতার বিষয়টা খুব স্ট্রংলি দেখাতে হবে। এই কারণে, কারণ সমগ্র জনগণের অর্থ
একটা একটা অংশগ্রহণের সাথে জড়িত, এবং মানুষকে স্যাক্রিফাইস করতে হচ্ছে, অর্থনীতিকে স্যাক্রিফাইস করতে হচ্ছে এই বড় গল্প প্রকল্প বাস্তবায়নে। সুতরাং যেহেতু অর্থনীতিকে স্যাক্রিফাইস করতে হচ্ছে, সেহেতু এই প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে আমি সাশ্রয়ী মূল্যে আছি কিনা, আমি জবাবদিহিতার পথে আছি কিনা, স্বচ্ছতা, এই বিষয়গুলোকে যত স্পষ্ট করা যাবে তত এই প্রকল্পগুলোর যৌক্তিকতা এবং এর উপযোগিতার বিষয়টি সকলের কাছে স্পষ্ট হবে। কেননা এই জাতীয় জাতীয় গুরুত্বপূর্ণ প্রকল্পের পিছনে যদি সকলের সানন্দ, আস্থা এবং সকলের সানন্দ যদি না থাকে, তাহলে হবে কি ভবিষ্যতে এই প্রকল্পগুলোর যে বাস্তবায়ন এবং বাস্তবায়ন উত্তর যে পরিবেশ, সেখানে একটা দুর্বল বা একটা নানান ধরনের অভিযোগ উত্থাপনের বিষয় থাকলে সেটা হবে অত্যন্ত দুঃখজনক। তো সেই কারণেই এই জাতীয় প্রকল্প, যেমন আমরা পদ্মা সেতুর ক্ষেত্রে বলছি যে আমরা নিজস্ব অর্থে এটা করছি, এটা সত্যি নিজস্ব অর্থে কতটা কিভাবে করা হচ্ছে এ কথাগুলোকে স্পষ্ট করা দরকার। এই জন্যই, কারণ নইলে পরে মানুষ ভুল বুঝবে যে আপনি এই প্রকল্প করলেন তো এখানে কি হলো ইত্যাদি। এই কথাগুলোকে কিন্তু স্পষ্ট করতে হবে বা করা লাগবে, সরকার সেটাও করছেন। এবং তাহলেই, কারণ এখানে সমগ্র জাতির, সমগ্র অর্থনীতির কিন্তু একটা নিরঙ্কুশ সুন্দর সাপোর্ট প্রয়োজন হবে, আস্থার প্রয়োজন হবে। আস্থা যদি না থাকে, তাহলে আমি কোনো অবকাঠামো থেকে যে আবেগ, যে যে ঈপ্সিত লক্ষ্যমাত্রা অর্জন করতে যাচ্ছি, সেখানের প্রতি এই সকলের কিন্তু সানন্দ, সমর্থন, সক্রিয় সহযোগিতা, এমনকি ওনারশিপ নেওয়ার যে ব্যাপারটা, সেটা আসবে না। সেটা আনবার জন্যই এটাকে, যৌক্তিকতাকে তুলে ধরার প্রয়োজনীয়তা বিশেষভাবে আছে। আমি এই জন্যই ধন্যবাদ জানাই যে আজকের আপনি লেট এডিশনে এই বিষয়টাকে সামনে এনেছেন, কেননা এটা আসলে খুব গুরুত্বপূর্ণ আমি মনে করি। ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, আপনি আমার সঙ্গে থাকবেন, আপনার কাছে আবার আসবো আমি। এম এস সিদ্দিকী, যেটি না ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ বলছেন, পদ্মা সেতুর কথাই যদি আমরা ধরি, যে পদ্মা সেতু, মেট্রো রেল এবং কর্ণফুলী টানেল তিনটি 2022 সালে ডিসেম্বরের মধ্যে উদ্বোধন হবে আশা করছে সরকার। পদ্মা সেতু আমাদের অর্থনীতিতে কী প্রভাব রাখবে, বা এই কেন্দ্রিক যে অর্থনীতি যেটি গড়ে উঠবে তার সুবিধাভোগী বা কারা হবে? প্রথমত আমি আপনাকে বলতে পারি যে পদ্মা সেতুর ইম্প্যাক্ট অলরেডি শুরু হয়ে গেছে। সেটা হচ্ছে যে ওই নদীর ওই পারে জায়গার দাম বেড়ে গেছে, প্রচুর মানুষ সেখানে জায়গা কেনা শুরু করে দিয়েছে, ইন্ডাস্ট্রিয়াল প্লট এবং বিভিন্ন কমার্শিয়াল প্লট। অর্থাৎ আমাদের অর্থনীতির যে একটা কেন্দ্রিকতার একটা প্রভাব আছে, ঢাকা এবং চিটাগং কেন্দ্রিকতা, এর থেকে বেরিয়ে আসার জন্য পদ্মা সেতু বিরাট ভূমিকা পালন করবে। এবং ডিস্ট্রিবিউশন অফ ওয়েলথ, নর্থ বেঙ্গলের একটা অভিযোগ অনেক আগে থেকে আমরা জানি যে সেখানে উন্নয়ন হয়নি। যমুনা সেতুর পরে পদ্মা সেতু, বঙ্গবন্ধু সেতুর পরে পদ্মা সেতু, এদিকে কানেক্টেড, সাউথ বাংলা এখন কানেক্টেড হবে। এই কানেক্টেড হলে ওই এলাকাগুলোতে যে শিল্পায়ন হবে, সেটার ফল ভোগ সবাই করবে। এগ্রিকালচার প্রোডাক্টগুলো সস্তায় বিক্রয় কেন্দ্রগুলোতে, মানে ঢাকা শহরের মতো বড় বাজারে আসবে। এই যে এই ট্রান্সপোর্টেশনটা, এটার একটা বিশাল একটা অর্থনীতিতে প্রাইমারি প্রভাব আছে। আর ইন্ডাস্ট্রিগুলো যখন নদীর ওই পাড়ে অনুন্নত এলাকাগুলোতে হবে, সেখানে ইন্ডাস্ট্রিয়াল কস্ট কমে যাবে, জায়গার দাম কমে যাবে, বিল্ডিংয়ের খরচ কমে যাবে এবং শ্রমিকদের বেতন কম হবে। সুতরাং ইন্ডাস্ট্রিগুলো কম্পিটিটিভ হবে এবং মানুষগুলো মাইগ্রেটেড হয়ে, মানুষের ভিতরে যেটা প্রবণতা আছে মাইগ্রেটেড হয়ে ঢাকা আসা, সেটা আর আসতে হবে না। নিজের এলাকায় থেকে নিজেই সেখানে একটা চাকরি পাবে। এই বেনিফিটগুলো আছে। এটাকে সাধারণত যে ইকোনমিক অ্যানালিসিস করা হয় এই ধরনের বড় প্রজেক্টগুলো, পদ্মা সেতুর তো আমার তো মনে হয় এটা ইম্প্যাক্ট কাউন্ট করা হয়েছে যে মোর দেন 2% জিডিপিতে কন্ট্রিবিউশন বেড়ে যাবে। সুতরাং এটা নিয়ে কনফিউশনের কোনো কারণ নাই। যেটা ডক্টর মজিদ বললেন যে এটার যে ইম্প্যাক্ট, উন্নয়ন, বড় যখন অর্থনৈতিক উন্নয়ন হয়ে যায় হয়, তখন ইনফ্রাস্ট্রাকচার একটা, বিশেষ করে ডেভেলপিং কান্ট্রি, বাংলাদেশের মতো একটা ডেভেলপিং কান্ট্রিতে ইনফ্রাস্ট্রাকচারের সবসময় আমাদের ঘাটতি থাকে। যেমন মনে করেন ডিপ সি পোর্ট, আমাদের ডিপ সি পোর্ট নেই। আমরা ওভারনাইট কিন্তু একটা ডিপ সি পোর্ট করতে পারবো না। একটা এয়ারপোর্ট করতে আমাদের 20 বছর লাগবে। আমাদের কিন্তু এই মুহূর্তে ইমিডিয়েট ক্রাইসিস হচ্ছে আমাদের একটা আন্তর্জাতিক মানের এয়ারপোর্ট নেই এবং আন্তর্জাতিক মানের ডিপ সি পোর্ট নেই। এখনই আমাদের যে পোর্টগুলো আছে এগুলো কনজেস্টেড হয়ে গেছে, তার মানে স্যাচুরেটেড হয়ে ওভার ক্যাপাসিটিতে চলছে। আমাদের অর্থনীতির যে ডেভেলপমেন্ট 10%, 7%, 8% যে গ্রোথ,
আমরা কতদিন আর এই যে চিটং পোর্টকে মংলা পোর্টকে আমরা নিয়ে চলতে পারবো? আমাদেরকে ডিপ সি পোর্টে যেতেই হবে, ফর্মাল ডিপ সি পোর্ট। একটা গ্যাস ল্যান্ডিং স্টেশনকে আর্টিফিশিয়ালি কনভার্ট করে আমরা যে চিটংয়ে যে ডিপ সি পোর্টটা করার চেষ্টা চলছে, সেটাও কিন্তু একটা সঠিক সিদ্ধান্ত নয়। আমাদের একটা বরিশালের যে পোর্টটা, যেটাকে ডিপ সি পোর্ট ঘোষণা করে পায়রা বন্দরকে এখন আবার নদী বন্দর, স্বাভাবিক সমুদ্র বন্দর ঘোষণা করা হয়েছে। এই যে হাজার হাজার কোটি টাকা ইনভেস্টমেন্ট করার পরে আমরা আবিষ্কার করলাম যে সেখানে আমরা ডিপ সি পোর্ট হচ্ছে না। সেটা এই যে এই ধরনের ব্যাপারগুলো, আপনার যে শঙ্কা, আপনার প্রশ্নের ভিতরে যে শঙ্কা ছিল, শঙ্কা হচ্ছে এখানে বড় একটি প্রকল্প যখন আমরা নেব, সেটা যদি কোনো কারণে ভুল সিদ্ধান্ত হয়ে যায়, সেটার প্রভাব মারাত্মক হবে। কিন্তু সেটা যদি সঠিক সিদ্ধান্ত হয়, তাহলে এটা অত্যন্ত পজিটিভ। কারণ আমরা যেই পরিমাণে ইনভেস্টমেন্ট করি, আপনি 4,000 লক্ষ কোটি টাকা বা যত কোটি টাকাই বলেন, তারপরে আমরা আমি বলবো বা সবাই অর্থনীতিবিদরা বলেন যে আমাদের দেশের যেই পরিমাণ ইনভেস্টমেন্ট হচ্ছে ইনফ্রাস্ট্রাকচারে, আমাদের অর্থনৈতিক গ্রোথের সাথে সমন্বয় হচ্ছে না। আমাদের আরও বেশি ইনভেস্টমেন্ট করা দরকার, কমিউনিকেশনে, ট্রান্সপোর্টেশনে, আরও লজিস্টিক বলতে শুধু রাস্তা নয়, কিন্তু আরও অনেক কিছু প্রয়োজন হয়। আমাদের যেসব ট্রাক, মনে করেন যে ঢাকা থেকে চিটংয়ের স্ট্যান্ডার্ড টাইম হচ্ছে 4 আওয়ার্স, সেখানে আমাদের এখানে লাগে 10 ঘন্টা একটা ট্রাকের। এই 10 ঘন্টা ডিলে হওয়ার অর্থ হচ্ছে 2.5 গুণ বেশি ভাড়া দিতে হচ্ছে একটা ট্রাকের, একটা কন্টেনারকে ঢাকা থেকে চিটং পোর্টে নেওয়ার জন্য, এক্সপোর্টের জন্য। আমাদের যে গার্মেন্টস দিন দিন কম্পিটিটিভনেস হারাচ্ছে, আমরা যে আমাদের 3rd পজিশন চলে গেলাম, 2nd পজিশন ছিলাম গার্মেন্টস এক্সপোর্টে, এখন ভিয়েতনাম আমাদেরকে হটিয়ে দিয়ে ওরা 2nd হয়ে গেলে আমরা 3rd হয়ে গেলাম। একটি মাত্র কারণ, সেটা হচ্ছে আমাদের গার্মেন্টস ভিয়েতনামের তুলনায় কম্পিটিটিভ নয়। এই ইনফ্রাস্ট্রাকচারগুলো যদি তৈরি না হয়, তাহলে আমাদের প্রোডাক্ট, এক্সপোর্ট প্রোডাক্ট, ডোমেস্টিক প্রোডাক্ট কস্ট, এগুলো আমরা কখনোই আমরা কম্পিটিটিভ হতে পারবো না। শুধু তাই না, যেমন আমরা কৃষকের কথা বললাম, কৃষক তার এগ্রি প্রোডাক্ট, আমাদের প্রায় অভিযোগ ওরা ওদের ফেয়ার প্রাইস পায় না। কারণ এই যে ট্রান্সপোর্টেশন সিস্টেম বা লজিস্টিক যে সিস্টেমটা আছে, ইন্টারনাল ডেলিভারি শহরগুলোতে, মার্কেটগুলোতে কৃষকের কাছ থেকে, এখানে আমাদের অনেক রকম অবস্টেকেল আছে। আমরা এটাকে যদি আমরা আপগ্রেড করতে হয়, আমাদেরকে যদি ইজি ট্রান্সপোর্টেশন করতে হয়, এটা আমাদেরকে ভাবতে হবে। আপনি হয়তো ভাবতে পারেন যে কী হবে, এটাকে রোডে আনবো, প্লেনে করে আনবো, আমরা কি নৌকাও করে পানি দিয়ে আনবো, না রেলে আনবো? এই সিদ্ধান্তগুলো মেগা প্রজেক্টগুলোর জন্য এটা হচ্ছে মূল সমস্যা, যে আমরা কি ভুল করে ফেলছি, আমরা কি নদীপথটাকে ব্যবহার করছি, আমরা কি রেলের মতো একটা সম্ভাবনাময় ট্রান্সপোর্ট খাতকে আমরা কি ব্যবহার করছি, না আমরা রোড ট্রান্সপোর্টের উপরে বেশি জোর দিচ্ছি, আমরা বড় ব্রিজের উপরে বেশি জোর দিচ্ছি? এইটা হয়তো আলোচনার বিষয়, আলোচনা করা যেতে পারে যে আমরা কোন মোডটাকে প্রায়োরিটি দেব, কিন্তু বড় প্রজেক্টের অবশ্যই প্রয়োজন আছে। জি, সিদ্দিকী, আপনার কাছে আবার আসবো আমি। মনোয়ার হোসেন, যেটি এম এস সিদ্দিকী বলছিলেন যে বড় প্রজেক্ট, মেগা প্রকল্পের অবশ্যই প্রয়োজনীয়তা আছে, সেই প্রয়োজনীয়তা মানুষকে কতটা স্বাবলম্বী করবে? ধন্যবাদ জাহিদ। ফার্স্ট অফ অল, আমরা বর্তমানে অর্থনীতির এমন একটা স্তরে পর্যায়ে গেছি, তখন আমাদেরকে এই বিশাল কিছু প্রজেক্ট নিতেই, বড় ধরনের কোনো প্রজেক্ট নিতেই হবে, 1 নম্বর। 2 নম্বরতে এখানে আমরা বড় ধরনের প্রজেক্টে মিন করছি যেগুলি আমরা 12টা 13টা 14টা জানি, 2-3টে বাদ দিলে সবগুলি $1 বিলিয়ন প্রজেক্ট। ন্যাচারালি বড় অঙ্ক বিলিয়ন, বড় অঙ্ক ন্যাচারালি মেগা প্রজেক্ট। তার নিচেও আছে, কিন্তু সেগুলিও মেগা প্রজেক্ট বলা হচ্ছে, আসলে সেগুলিও মেগা প্রজেক্ট। যেমন ধরেন এক্সপানশন অফ ঢাকা শাহজালাল এয়ারপোর্ট, তারপর হচ্ছে আপনার আরও 2-1 ধরনের আছে, পায়রা ডিপ সি পোর্ট, এগুলিও কিন্তু আপনার প্রায় $1 বিলিয়ন কাছাকাছি। ওয়েল, এখন একটা মেগা প্রজেক্ট হলে পরে হয়টা কি, আমি মেগা প্রজেক্ট কথাটাই ইউজ করছি যেহেতু আপনারা মেগা প্রজেক্ট কথাটাই সামনেখানে আনছেন, এই জন্য ইউজ করছি, যে ওটা কিন্তু বহু জিনিস ইনকর্পোরেট করে। সে ফর এক্সাম্পল, অ্যাজিউম, এটা হাইপোথেটিক্যাল কথা বলছি, এক জায়গাতে একটা আপনি ব্রিজ করছেন, সে $1 বিলিয়ন দিয়ে, হাইপোথেটিক্যাল কথা বলছি। ওই ব্রিজটা কি শুধুমাত্র ব্রিজটার মধ্যেই কর্মকাণ্ড বা তার যে ইম্প্যাক্ট, সেটা কি ব্রিজটার মধ্যেই থাকবে নাকি? তা তো না, ওয়াইড স্প্রেড করে যাবে।
অন্তত যেটাকে আমরা একটা সাধারণ একটা কথা বলেছি কমান্ড এরিয়া, কতগুলি জায়গাতে কমান্ড করবে, এটা কিন্তু একটা বড় ব্যাপার। এখন প্রজেক্ট আপনি যদি সেভাবে প্রপারলি ইভ্যালুয়েট করে, প্রপারলি অ্যাসেস করে আপনি নিতে পারেন, নিডটা এক্স্যাক্ট নিডটা অ্যাসেস করে আপনি নিতে পারেন, তাহলে সেই প্রজেক্ট আপনার পজিটিভ আউটকাম দিতে বা পজিটিভ রেজাল্ট দিতে বাধ্য দেবেই। এখন আমাদের অর্থনীতির যে পর্যায়ে আমরা দাঁড়িয়েছি, এখানে স্বাভাবিকভাবেই এখন অধিকতর উন্নত করার প্রয়োজন আমাদের ইনফ্রাস্ট্রাকচারের। এক্সিস্টিং যা আছে তার সাথে অধিকতর উন্নতি করার প্রয়োজন। এই ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে আপনার এলএনজি প্ল্যান্ট সহ, নতুন ইলেকট্রিসিটি প্ল্যান্ট সহ, টানেল সহ, ব্রিজ সহ বহু কিছুই আসবে। এখন যে একটা কথা বলছি, সে ফর এক্সাম্পল, যে কথা কিছুক্ষণ আগে আপনি বলেছেন যে ইম্প্যাক্ট অফ পদ্মা ব্রিজ, এটা অলরেডি কিছু কিছু বোঝা যাচ্ছে হয়েছে। হি ইজ রাইট, সিদ্দিকী সাহেব ঠিকই বলেছেন, কিন্তু আমাদের ধারণায় এটার ইম্প্যাক্টটা এখনও তেমন কিছুই আসে নাই। যখন এটা এক্সিকিউট হবে তখন জিনিসটা যাবে যে ইম্প্যাক্টটা কতখানি। একেবারে প্রান্তরে, মানে দূরতম প্রান্তরে, সেই সাতক্ষীরার প্রতাপনগর পর্যন্ত এটার ইম্প্যাক্ট হবে। এখন যেখানে ওরা কলকাতামুখী, অনেক ব্যাপারে তারা কিন্তু কলকাতামুখী, ওই এলাকার লোকজনরা অটোমেটিক্যালি বিকজ অফ কমিউনিকেশন, ইমপ্রুভমেন্ট ইন কমিউনিকেশন, এই মুখটা, তার ডাইরেকশনটা চেঞ্জ হয়ে যাবে, ঢাকার দিকে আসবে। সাধারণ অংশে আসেন, একেবারে সেই বরিশাল, পটুয়াখালীর দক্ষিণে আসা যাক, সেখানে অবস্থা হচ্ছে কি, সেখানে এখন পর্যন্ত বেসিক মোড অফ ট্রান্সপোর্টেশন হচ্ছে গা ভেসেল, নৌকাই হোক বা ইঞ্জিন ভটভটি হোক অথবা লঞ্চ হোক, যাই হোক। তো সেটাও কিন্তু মূলত নাড়াচাড়া করছে চট্টগ্রাম এবং খুলনা শহরে, টাউনে, আর কিছু মাছটার সামান্য কিছু যাচ্ছে বে অফ বেঙ্গল দিয়ে ইন্ডিয়াতে যাচ্ছে। ওয়েল অ্যান্ড গুড, এইগুলিও সমস্ত তখন ঢাকামুখী হবে। এখন আমাদের এখানে একটা, যেখানে প্রশ্ন বা একটা আশঙ্কা, ঠিক বলবো না, একটা চিন্তা, সেটা যে সবই যদি আমরা ঢাকামুখী করে দিই, তাহলে পরে অন্যান্য সিটিগুলি বা অন্যান্য এলাকাগুলি গ্রো করবে কীভাবে? ইট হ্যাজ টু বি ডিস্ট্রিবিউটেড। সেন্টার শুধুমাত্র একটা হবে না, একাধিক হবে। এখন এই মেগা প্রজেক্টগুলির যে ভূমিকাটা, সে ভূমিকা তুমি কিছুক্ষণ আগে বলেইছি, এবং এটাও যদি সেন্টার ডিস্ট্রিবিউশনে একটা বড় ভূমিকা রাখতে পারে, উদাহরণ হিসেবে বলা যায়, ধরুন এই ভাঙ্গা বলে একটা জায়গা আছে নতুন, এখন আপনার আগেকার গ্রেটার ফরিদপুরে, এখন বোধহয় মাদারীপুরে পড়ে, ফরিদপুরে, এটি ফরিদপুরে পড়ে। তো ওখানকার যে এখন যে এইখানকার যে ইম্পর্টেন্স অ্যান্ড বিজনেস ব্যস্ততা, সেটা 8 বছর আগে যা ছিল তার চেয়ে কয়েক গুণ, 200-300 গুণ বেড়ে গেছে। এবং এই ব্রিজটা যখন নাকি অপারেটিভ হবে আরও বাড়বে। অর্থাৎ একটা গ্রোথ সেন্টার না হয়, একটা বিজনেস সেন্টার গ্রো করলো, সেটা আলটিমেটলি দ্যাট উইল বি টার্ন ইন্টু গ্রোথ সেন্টার হয়ে যাবে। এটা অটোমেটিক্যালি হয়ে যাবে, কোনো প্রজেক্ট নেওয়া হোক আর না হোক। কিন্তু এই যে জিনিসটা অটোমেটিক্যালি হয়ে যাবে, অটোমেটিক্যালি জিনিসটা হলো কেন? এটার পেছনে এই যে আপনার যে মেগা প্রজেক্ট, যে ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট, এটার কারণে জিনিসটা হয়েছে। তো কোনো এইসব মেগা প্রজেক্টের সরাসরি ইম্প্যাক্ট যেমন চোখে দেখা যায়, ইনডাইরেক্ট হাজারো ইম্প্যাক্ট আছে যেটা আমরা চোখে দেখছি, ফিল করা যায়। মনির হোসেন, আমরা একটা বিরতি নিব। দর্শক, বন্দর স্টিল লেট এডিশনে নিচ্ছে একটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন। দেখছেন এসএটিভির রাতের আয়োজন বন্দর স্টিল লেট এডিশন। বিরতির পর আমরা আবারও ফিরছি আলোচনায়। ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, শুনতে পাচ্ছেন আপনি? জি জি, শুনতে পাচ্ছি। যেটি নিয়ে আমরা আলোচনা করছিলাম যে অর্থনীতিতে মেগা প্রকল্পের প্রভাব। আমি একদম যদি আরও একটু সুনির্দিষ্ট করে বলি যে বাংলাদেশের টেকসই উন্নয়নের ক্ষেত্রে অর্থনীতি যেভাবে পরিধি যতটা বড় হওয়ার কথা, অর্থনীতির চাকা যতটা ঘোরার কথা, তার সাথে মেগা প্রকল্পগুলো গ্রহণ সেটি কতটা বাস্তবসম্মত এবং সামঞ্জস্যপূর্ণ? আমি এটা খুব পুষ্টিকর প্রসঙ্গ উত্থাপন করেছেন। এটা ঠিক যে আমাদের অর্থনীতি যে পর্যায়ে, যেমনটি মনোহর ভাই বললেন, যে পর্যায়ে, তার সাথে মিল রেখে
হঠাৎ করে আপনার কাছে মনে হতে পারে প্রকল্পগুলো মনে হচ্ছে অনেকটা একটি অতি অগ্রসর একটা ব্যাপার। অতি অগ্রসর এই জন্যই যে আমি হয়তো 5 কিলোমিটার জোরে দৌড়াতে পারি, আমি হঠাৎ করে টার্গেট নিলাম যে আমি 10 কিলোমিটার দৌড়াবো। তখন আমার যে এনার্জি এবং আমার যে শক্তিতে, আমার যে অবস্থায় যে টানাপোড়েনটা হয়, সেই ধরনের একটা টানাপোড়েন কিন্তু এই ধারণার ভিতরে এসে যাচ্ছে। কেননা আমার অর্থনীতির ম্যাক্সিমাম, আমার বাজেটের সিংহভাগ বা অনেক কিছুই মনে হচ্ছে যে মেগা প্রকল্প খেয়ে ফেলছে। এটা মনে হচ্ছে, এটা ঠিক। কিন্তু এটার সবচেয়ে ভালো সহজ উপায় হচ্ছে, বিষয় হচ্ছে, আমি যদি যথাসময়ে প্রকল্প নিয়ে যথাসময়ে শেষ করতে পারি, তাহলে কিন্তু, অর্থাৎ আমি উপযোগিতাটা যদি, পাওয়াটা যদি যথাসময়ে পাই, তাহলে এটার কিন্তু এই যৌক্তিকতাটা, বিষয়টা উঠে আসে। যেমন আমি বলি, ঢাকা থেকে চট্টগ্রামের যে 4 লেন যে বড় প্রকল্পটি, সেটা 3 বছর বা 4 বছরে শেষ হওয়ার কথা ছিল, সেইটা এখন প্রায় ধরেন 12 বছরে শেষ হচ্ছে। আমি 4 বছর আগে যদি শেষ করতাম প্রকল্পটা, তাহলে বিগত 8 বছরের উপযোগিতাটা কিন্তু আমি পেতাম, এবং পেয়ে আমার অর্থনীতিতে তার একটা যুক্ত হয়ে যেত। কিন্তু সেটা 12 বছর হওয়াতে 8 বছরের উপযোগিতা তো পেলামই না, আরো উল্টো খরচ বেশি, ব্যয় বেড়ে দিয়ে এটা মানুষের কাছে একটা অন্য ধরনের হচ্ছে। সেই জন্যেই এখানে প্রকল্প গ্রহণ এবং প্রকল্প যথাসময়ে শেষ করার ব্যাপারে যদি আমি যথাযথভাবে মনোযোগী থাকি বা সম্ভব হয়, তাহলে এটা ওই ঘোড়ার আগে গাড়ি জোড়ার মতন যে ধারণাটা, যেমনটি আপনি বললেন যে আমাদের অর্থনীতি এই পর্যায়ে টেকসইকরণের ক্ষেত্রে এই প্রকল্পগুলো গ্রহণের যৌক্তিকতা নিয়ে যে 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 প্রশ্ন বা বিষয়গুলো আসে, সেটা কিন্তু এর সাথে সংশ্লিষ্ট থেকে যায়। সুতরাং সবচেয়ে বড় কথা হচ্ছে যে স্বচ্ছতার সাথে, এবং স্বচ্ছতা মানে আমি এই যে বলছি না, জবাবদিহি মানে এই বলছি না, যেটা হচ্ছে যে সাশ্রয়ী মূল্যে, সাশ্রয়ী অর্থে এই অর্থে টাকা শুধু কম করা না, সময়ের ব্যাপারটাও। কেননা আমি যে উপকার 2 বছর আগে পেতে পারতাম, সেই উপকার যদি আমি আরো 3 বছর পরে পাই, তাহলে আমার এই যে 5 বছরের লস, এই লসটা কিন্তু আমার ওর উপযোগিতার উপরে ওর একটা প্রভাব পড়ে বা এটা থাকে। সেই জন্যেই প্রকল্প যথাসময়ে শেষ করা এবং সকলের মনোযোগ সেদিকে থাকলেই পর এই প্রসঙ্গগুলো আসবে না। আপাত দৃষ্টিতে মনে হবে যে এটা আমার অর্থনীতির যে আকার, তার চাইতে বেশি। সিদ্দিকী সাহেব যথার্থ বলেছেন, আমার কিন্তু আরো এখন বেশি বিনিয়োগ প্রয়োজন। সেই বিনিয়োগ প্রয়োজনটা কোথায়? সেই বিনিয়োগ প্রয়োজন এমন জায়গায় হওয়া উচিত যেখানে আমার অর্থনীতিতে আমি তাড়াতাড়ি ওইটার সুফল যোগ করতে পারি, পেতে পারি। আমি যদি 5 বছরের প্রকল্পকে 15 বছরও লাগাই, তাহলে আমার ওই উপযোগিতাটার বিষয়টা ওখানে যে প্রশ্নবিদ্ধ হয়ে যায়, সেই প্রশ্নবিদ্ধ যাতে না হয় সেই দিকে লক্ষ্য রাখা। আমি উদাহরণস্বরূপ, এখানে কথাটা উঠেছে পদ্মার ওই পারে আমারও বাড়ি, আমি সেই জন্য একটু আনন্দিত বোধ করছি, পদ্মা সম্বন্ধে কিছু বলতে দেই। কিন্তু এখানে বলার বিষয়টা এই কারণে যে পদ্মা সেতু আমার জিডিপিতে 2% যোগ করবে, এটা ঠিক, এটা সেই তখনই যখন ওটার ফিজিবিলিটি স্টাডি করা হয়েছিল তখনই কিন্তু এটা ছিল। কিন্তু সেইটা দেখা যাচ্ছে যে যদি আমি জিডিপিতে 2% যে যুক্ত হবে, আমার জিডিপিও সেইভাবে সেখানে যুক্ত হওয়ার মতন পর্যায়ে পৌঁছেছে কিনা। আপনার ওই প্রশ্নের প্রসঙ্গের সাথে বলছি যে আমার এই উন্নয়ন ব্যয়টা যদি সকলকে যদি স্বাবলম্বী না করে তুলতে পারে বা সক্ষম করে না তুলতে পারে, তাহলে কিন্তু আবার আমি ওই উপকারটা পাবো না। আমি একটা খুব সুন্দর হসপিটাল করলাম, কিন্তু আমার রুগীর খবর নাই বা রুগী নাই বা রুগী আসছে না, অথবা আমি সুন্দর একটা হসপিটাল করলাম কিন্তু ভালো ডাক্তার নাই, তাহলে তো আমি ওই হসপিটাল থেকে উপকার পাবো না। সেই জন্যই যখন কোনো মেগা প্রকল্পে যখন জিডিপিতে প্রবৃদ্ধি যেটা হচ্ছে, সেটা দিয়ে অন্যদেরকে এই সুযোগ ব্যবহার করার মতন উপযোগী করে তুলছে কিনা। কারণ অর্থনীতিতে একটা কথা আছে যে আর সব জিনিস যদি ঠিক থাকে তাহলে এটা হবে। এখন আমি যদি ওদিকে একজনকে একেবারে এমন ভাবে ঋণগ্রস্ত করে অসহায় করে ফেলে তারপর তারে বললাম এই নাও তোমাকে একটা বড় কিছু দিলাম, তখন সে ওই নৌকায় ওঠার মতন তার নৌকাই নাই। তো তারপরে সে নৌকার আমি ঘাট সুন্দর বানিয়ে কি হলো? এই জন্য এটাও দেখতে হবে যে সাথে সাথে অন্যান্য টেকসই, আপনি যে টেকসই কথাটা বলেছেন, টেকসই করতে হলে পর আপনাকে সহযোগী অন্যান্য সকল স্বাবলম্বিতাটাও বাড়াতে হবে। বাড়ানোর পর তখন আপনার এই উপযোগিতাটা ভোগ করবার করার থাকবে। আমি যদি এরকম দেখি যে এখন আমার ফেরিতে পার হতে
200 টাকা লাগে একটা গাড়ির ভাড়া আর কি, ফেরিতে পার হতে। এখন পদ্মা সেতু হবার পরে যদি দেখি ওইটা লাগবে 1200 টাকা গাড়ি, কারণ পদ্মা সেতু বানাবার খরচ এত বেশি হয়ে গেছে যে ওইটাকে তুলবার জন্য যদি আমার 1200 টাকা লাগে, তখন তো আমাকে ভাবতে হবে যে আমি 200 টাকা দিয়ে 1.5 ঘন্টা সময় বাঁচাবার জন্য 200 টাকায় যাব, না আমি 1200 টাকা দিয়ে 15 মিনিটে পদ্মা সেতু পার হব। আমার উপযোগিতার প্রশ্নটা ওই জন্যই আসবে। সেই জন্যেই এটা এমন ভাবেই বানাতে হবে যে এটা যেন আবার সকলে ভোগ করতে পারে, সেটার ব্যবহার করতে। যেমন আমি অন্য একটা প্রকল্প বলি, আপনি যদি পরিবেশ বান্ধব কোনো প্রকল্প, পরিবেশ অবান্ধব কোনো প্রকল্প যদি নেন, তাহলে সেই প্রকল্প যদি বাস্তবায়নের পরে যদি দেখা যায় যে আপনার পরিবেশ বিপন্ন হবে, আপনার বড় একটা ইনফ্রাস্ট্রাকচার, আপনার সুন্দরবন ক্ষতিগ্রস্ত হবে, তাহলে কিন্তু তখন ওই প্রশ্ন উঠবে যে আপনি কিসের বিনিময়ে কি দিলেন, আমার তো সক্ষমতাটাই নাই, আমি বেঁচেই থাকছি না, তা তখন কি হবে, এই ধরনের ব্যাপারটা। তো সেই জন্যই অর্থনীতিতে সকলের মধ্যে এই যে জিডিপি প্রবৃদ্ধি বলছি, সেটা সকলের মধ্যে যেন সক্ষমতা ভাবে যেন সেটা প্রবৃদ্ধি প্রসারিত হয়, তাহলেই দে উইল বি এবল টু ইউটিলাইজ ইউর ইনফ্রাস্ট্রাকচার দ্যাট ইউ উইল ক্রিয়েট। ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, আপনার কাছে আবার আসবো আমি, আপনি আমার সঙ্গে থাকবেন। এম.এস. সিদ্দিকী, যেটি মজিদ স্যার বলছিলেন যে আসলে দীর্ঘসূত্রতা যদি হয়, প্রকল্প ব্যয় যদি বেড়ে যায়, তাহলে মানুষের সেই অবস্থা তো আগের মতো থাকবে না। যেটি উদাহরণ হিসেবে তিনি বললেন যে পদ্মা সেতুর কথা উল্লেখ করেছেন, রামপাল বিদ্যুৎ কেন্দ্রের কথা উল্লেখ করেছেন। মানুষের জীবনকে সুন্দর রেখে বা জীবনের মানানসই এরকম প্রকল্প যেগুলো মানুষের কাজে দেবে, আসলে আমরা বাস্তবতাটা কি আমাদের? হ্যাঁ, এটা উনি যথার্থই বলেছেন যে এনভায়রনমেন্টের প্রশ্নটা তুলেছেন। এনভায়রনমেন্টের যে লসটা, এটা কিন্তু ভিজিবল না, এটা আপাত দৃষ্টিতে আমরা দেখি না। সুতরাং এটার অ্যাসেসমেন্ট করাটাও একটা সায়েন্টিফিক অ্যাসেসমেন্ট আছে। সুতরাং আমরা সুন্দর একটা প্রজেক্ট করলাম, রামপাল বিদ্যুৎ কেন্দ্র করলাম, ইলেকট্রিসিটির কস্ট এবং প্রাইসটা যদি আমরা শুধু বিবেচনা করি, এটার ইম্প্যাক্টটা কী পড়বে সুন্দরবনের উপর, সেটার অর্থনীতির উপর কী ইম্প্যাক্ট, মানুষের জীবিকার উপরে কী ইম্প্যাক্ট, লং রানে মৎস্য সম্পদের উপর কী প্রভাব পড়বে, এগুলো যদি আমরা বিবেচনা নেই, তাহলে হয়তো এই ধরনের প্রজেক্ট, রামপাল প্রজেক্টটা সুন্দরবনের পাশে মোটেও ফিজিবল নয়। এটাকে যদি আরও 50-100 কিলোমিটার দূরে সরিয়ে নেওয়া যায়, যাতে কোনোভাবে এটার একটা প্রভাব আমাদের সুন্দরবনের উপর না পড়ে, অবশ্যই সেটা একটা। আর পদ্মা সেতুর ব্যাপারে উনি যেটা বললেন যে কস্ট এত বেশি বেড়ে গেছে, এটার টাকাটা তোলার জন্য গাড়ি যাবে, গাড়ির যে থেকে যে টোল তোলা হবে সেটা দিয়ে তো এই খরচটা কাভার করতে হবে। এগুলো কিন্তু কমার্শিয়ালি ভাইবেল না হলে এ ধরনের প্রজেক্ট কিন্তু নেওয়া যায় না। অর্থাৎ আমি 20 বছর বা 50 বছরে এই টাকাটা আমরা তুলে নিয়ে আসবো ব্যবহার করে, সেইখানে যদি দেখা গেল যে 50 বছরে আমরা পুরো টাকাটা তুলতে পারলাম না, তাহলে এই প্রজেক্টটা কিন্তু আমাদের জন্য ভায়াবেল হলো না। এখন এইটা পদ্মা সেতুর ব্যাপারে এই প্রশ্নটাও কেউ বলছে, সেটা যে অরিজিনালি যে খরচটা বিবেচনা করা হয়েছিল বা অরিজিনালি যেই ইন্টারেস্ট রেটে লোন নেওয়ার কথা ছিল, সেটা কিন্তু আগের জায়গায় থাকেনি। বাংলাদেশের কোনো প্রকল্পই সেই জায়গায় থাকে না, কিছুটা ডেলিভারেটও হয়, সেটা অবশ্য আলোচনা করব না, আমরা সাবজেক্ট না আমাদের আলোচনা। এটা প্রকল্পের পরিকল্পনা শুরু থেকেই যারা করেন তাদের মাথার ভিতরে থাকে যে এটাকে একটু আমরা খরচ টরচ বাড়াবো, আমরা একটু সুযোগ সুবিধা নেব সেখান থেকে। এগুলো করলে কিন্তু সেই প্রজেক্টের অ্যাকচুয়াল বেনিফিটটা, রিয়েল বেনিফিটটা মানুষ পাবে না। যেমন ধরেন ইনভিজিবল বেনিফিট, আমি একটু আগে হাতির ঝিল দিয়ে আসলাম, হাতির ঝিল প্রকল্পটা থেকে কি বেনিফিট ঢাকা শহরের মানুষ পাচ্ছে, এটার যে ট্রাফিক জ্যামের উপর যে এটার ইম্প্যাক্ট, এটা কিন্তু আমরা খালি চোখে বুঝবো না, প্রচণ্ড রকম বেনিফিটের আমরা হয়েছে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, অরিজিনালি এটা ছিল 400 কোটি টাকার প্রজেক্ট, এটা নাকি এখন 3200 কোটি টাকার প্রজেক্ট। কত গুণ বেড়েছে, কেন বেড়েছে, এই প্রশ্নের উত্তর যদি খোঁজা যায়। এবং প্রথম যখন 400 কোটি টাকা এই প্রজেক্টটা ভায়াবিলিটি অ্যাসেসমেন্ট করা হলো, সার্টেনলি 3200 কোটি টাকা খরচ হওয়ার পরে যে বেনিফিটটা আমরা পাবো, সেই বেনিফিটটা দিয়ে এটার কস্ট বেনিফিট আর থাকবে না, ভায়াবিলিটি আর থাকবে না, এটা লস প্রজেক্ট হিসাবে আমাদের কাছে মনে হবে। আবার অ্যাপারেন্টলি লস প্রজেক্ট হলেও আমরা কিছু না কিছু পাচ্ছি। সুতরাং ওই ম্যানেজমেন্ট বা পরিকল্পনা, আমাদেরকে এখন বড় প্রজেক্ট নিব কি নিব না, আপনার এই প্রশ্নের উত্তরে আমি বলবো এই প্রশ্ন আলোচনার প্রয়োজন নেই, কারণ আমাদের ইনফ্রাস্ট্রাকচারে প্রচুর ইনভেস্টমেন্ট করতে হবে। এই ব্যাপারে কোনো বিতর্ক করা বোধহয় আমি মনে করি প্রয়োজন নেই। বড় প্রকল্প
অবশ্যই ডক্টর মোদি দরকার। যেখানে পয়েন্ট আউট করছেন যে আমরা আসলে এগুলো ভায়াবল হচ্ছে কিনা, দেরি হয়ে যাওয়ার পরে ভায়াবিলিটি নষ্ট হয়ে যাচ্ছে কিনা, এটা ব্যাড ইম্প্যাক্ট পড়বে কিনা এনভায়রনমেন্টের উপর, প্রাইস টাকাটা আমরা তুলতে পারবো কিনা, এইগুলো বিবেচনা করে, এগুলোকে বিবেচনা নিয়ে ম্যানেজমেন্টটাকে আমি বলবো এটার পরিকল্পনা, সঠিক পরিকল্পনাটা নিতে হবে। নেওয়ার পরে যখন ইনভেস্টমেন্ট করে ফেলবো, তাকে ম্যানেজমেন্ট করে ইন টাইমটাকে শেষ করে এটাকে ইউটিলাইজ করে আমরা আমাদের ফসলটা, এটার বেনিফিটটা জাতি পেয়ে যাক, এটা যদি না করা যায় তাহলে এই প্রকল্পগুলো সম্পর্কে প্রশ্ন থেকেই যাবে, সন্দেহ থেকেই যাবে, বিতর্ক থেকেই যাবে। সুতরাং আমরা বোধহয় ওইটাতে কনসেন্ট্রেট করা উচিত যে এটা প্রপার ম্যানেজমেন্ট হোক, প্রপার কনস্ট্রাকশনটা হোক, প্রপার প্রাইসে ইন টাইম শেষ হোক এবং আমরা ইন টাইম এটাকে ব্যবহার করা শুরু করি। একটু রেফারেন্স দিয়ে শুধু বলি, জি ঢাকা চিটং রোডের যে অরিজিনাল প্রজেক্টটা ছিল, যে এটা প্রথমত 2008 সালের দিকে বা 10 সালের দিকে প্রজেক্টটা শেষ হবে, 10 বছর এটাকে আমরা ব্যবহার করব, 20 সালে এটা স্যাচুরেটেড হয়ে যাবে, অর্থাৎ আমাদের যে রাস্তাটা হবে সেই রাস্তাটা ট্রাফিক জ্যাম শুরু হয়ে যাবে। সেই প্রকল্পটা আমরা 2020 সালে শেষ করতে পারি, মানে আমাদের স্যাচুরেটেড পয়েন্ট পর্যন্ত যাওয়া কি, ওইটাতে তো আমরা প্রজেক্টটাকে শেষই করতে পারি নাই। তো তাহলে আমরা তো বলে দিতে পারি যে ঢাকা যে মেগা প্রজেক্টটা ছিল, 4 লেন 8 লেনের যে প্রজেক্টটা ছিল, সেটা কমপ্লিট হওয়ার আগেই ডিফিটেড, কনসেপ্টটা ডিফিটেড, আমরা সেখান থেকে রিয়েল বেনিফিটটা কখনোই পাবো না। জি সিদ্দিকী, আপনার কাছে আবার আসবো আমি। মানার হোসেন, যে আসলে মেগা প্রকল্প বাস্তবায়নের পরে যে প্রকৃত যে সুবিধা সেটি আমরা পাবো না, যে শঙ্কার কথা সিদ্দিকী সাহেব উল্লেখ করলেন, যে আসলে এই দীর্ঘ সূত্রিত হয় কেন? হয় কেন, এটা তো এর কথা বহু বড়, এত অল্প সময়টা বলা যাবে না। শুধুমাত্র এইটুকু বলি, যে কোনো ধরনের প্রজেক্টে বিভিন্ন গোষ্ঠী ভেস্টেড গ্রুপ জমে, চারদিকে ঘুরে ইনভলভ হয়ে যায় বিভিন্নভাবে। মেগা প্রজেক্টে যেহেতু টাকার অঙ্ক বিশাল, এই জন্য ওখানে আরও বেশি হয়। এখন আপনি মেগা প্রজেক্ট এই যে ভায়াবল, বা আপনি যে নিজেই কথা জিনিসটা বলেছেন যে টেকসই, সাস্টেইনেবল, এই সাস্টেইনেবল প্রজেক্ট বা টেকসই প্রজেক্টের বলে মজিদ সাহেব যেটা বলেছেন অনেক হি ইজ কারেক্ট, সিদ্দিকী সাহেব জিনিসটা বলছেন এটা ইজ কারেক্ট। কিন্তু এখানে আরও একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে প্রজেক্ট ম্যানেজমেন্ট সম্বন্ধে একটা কথা বলা হয়েছে, যে প্রজেক্ট ম্যানেজমেন্ট আমাদের জন্য একটা বিরাট সমস্যা। প্রজেক্ট ম্যানেজমেন্ট উন্নত না হলে পরে, বা উন্নতি করতে না পারলে, ডেভেলপ বা ইমপ্রুভ করতে না পারলে এই ধরনের ব্যাপার থেকেই যাবে। এখন এইখানে আর একটা ব্যাপার আছে, প্রজেক্ট অনেকে বলেন, আমার সাথে কথা হয়েছে, অনেকে বলেন যে প্রজেক্ট ম্যানেজমেন্ট উন্নতি হবে কী করে, যদি এরকম ভেস্টেড গ্রুপ আগের থেকেই ওয়ার্ক করা শুরু করে দেয়, সেখানে প্রথম থেকেই যদি শেখে যে ঠিক আছে এটা হচ্ছে হোক, আমরা এখান থেকে শেয়ার এসে নেব, আলটিমেটলি 32,000 কোটি টাকার প্রজেক্ট হয়ে যাক 40,000 কোটি টাকা, কেউ যায় আসে না, 8 বছরের জায়গায় নয় 12 বছর হলো বা 16 বছর হলো। এরকম কনসেপশনাল লোক আমাদের দেশে আছে, এরকম উদ্দেশ্য হাসিল করার মতো লোক আমাদের দেশে প্রচুর আছে। তারাই ওগুলোর মধ্যে ইনভলভ হয়ে যায়, হয়ে বিভিন্নভাবে তারা মেকানিজম করে, বিভিন্ন মেকানিজম তারা করে জিনিসটা নিয়ে আসে। এই জন্য মূল ব্যাপারটা হচ্ছে, এই কথাটা আমি প্রথমে বলেছি যে ভায়াবিলিটি। এইখানে আসলে আমার এখন এই মুহূর্তে, আমি আগে বলেছি আমাদের মেগা প্রজেক্টের কিন্তু এখন সময় চলে এসছে, নেওয়া হচ্ছে, নিতে হবে। কিন্তু কী ধরনের মেগা প্রজেক্ট নিচ্ছি, কোথায় নিচ্ছি, কোন এলাকার জন্য নিচ্ছি, এটার প্রয়োজন আছে কি না, এই জিনিসগুলোর একটা ভায়াবিলিটি বা থরো স্টাডি নিশ্চয়ই করেছে, না করলে প্রজেক্টগুলি আসছে কিসের জন্য। কিন্তু করার পরে দেখা যাচ্ছে, প্রথমে বলা হচ্ছে যে উদাহরণ ঠিক না, মানে একটা বোঝার জন্য বলছি, যে প্রথমে যাওয়া যাচ্ছে 800 কোটি টাকা, পরে দেখা যাচ্ছে 800 কোটি টাকার প্রজেক্ট 6 বছরে শেষ হবে বা 8 বছরে শেষ হবে, ধরুন দেখা গেল আলটিমেটলি 1600 কোটি টাকা হয়ে গেছে, 18 বছর পার হয়ে গেছে, কিন্তু প্রজেক্ট এখনও পর্যন্ত শেষ হয়নি। তো এখানে এটা তো লাভের তো প্রশ্ন, ক্ষতির উপরে ক্ষতি, এটা মানে ইটস এ লস ওভার দ্য লস। এর সাথে আছে অ্যাসোসিয়েটেড ব্যাপার, যেগুলি ভিজিবল না কিন্তু ফিলেবল, বোঝা যায়। এনভায়রনমেন্ট, আপনি ওই যে হাতির ঝিলের কথা কিছুক্ষণ আগে বললেন, এটা তো এইভাবে অ্যাসেসমেন্ট করে পাওয়া যাবে না কোনো কালেও যে এটার ইম্প্যাক্টটা, পজিটিভ ইম্প্যাক্টটা কী। এটা অ্যাসেসমেন্ট প্রসিডিওর ভিন্ন, এবং এটা হচ্ছে মোর অফ ফিলিং। আপনি যতখানি না বুঝতে পারছেন যে আমি এই রাস্তা দিয়ে যেতে আমার আগে 2 ঘন্টা লাগতো, এখন একটু ডাইভার্ট করছি,
1.5 ঘন্টার মধ্যে পৌঁছে যাবে। এই যে 30 মিনিট সেভ হলো একজনের, যদি 1 লাখ লোক যায় তাহলে 30 ইন্টু 1 লাখ কত মিনিট, এবং এটার কস্ট কত, এটার কস্ট কত, শ্রম ঘন্টা কত সেভ হলো। এটা এইসব ব্যাপার আছে, এগুলিকে এটা বড় জটিল ব্যাপার বলবো না, বড় বিশাল ব্যাপার, কিন্তু এটা এত স্বল্প সময়ে আলোচনা করা এটা সম্ভবপর না। তবে এই জিনিসটা আমরা বলছি যে প্রজেক্ট ম্যানেজমেন্ট যদি ইমপ্রুভ না করে তাহলে কস্টের স্কেলেশন হবেই, এক্সিকিউশন পিরিয়ড বা টাইম ওটাও বাড়বে। মানোয়ার হোসেন, আমরা আর একটা বিরতি নিব। দর্শক, বন্দর স্টিল লেট এডিশনে নিচ্ছি আরেকটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন। দেখছেন এসএটিভি রাতের আয়োজন বন্দর স্টিল লেট এডিশন। বিরতির পর আমরা আবারও ফিরছি আলোচনায়। ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, শুনতে পাচ্ছেন স্যার আপনি? জি, যেটি নিয়ে আমরা আলোচনা করছিলাম, সর্বশেষ একটি প্রশ্ন এখানে উত্থাপিত হয়েছে যে প্রকল্পের ব্যয় এবং সময় যেটি দীর্ঘমেয়াদে চলতে থাকে, এটির সময় নির্দিষ্ট সময় যেমন শেষ হয় না, আমরা যেটা নিজস্ব অর্থায়নে যেসব প্রকল্প আমরা বাস্তবায়ন করছি, বাংলাদেশ সরকারের যেসব প্রকল্প, সেগুলোও কিন্তু নির্দিষ্ট সময় হচ্ছে না। এটার ভিতরে কি শুধুমাত্রই কি আমলাতান্ত্রিক জটিলতা? আপনি যেহেতু প্রশাসনে ছিলেন, আপনি জানেন যে এখানে কেন এত দেরি হয়। আমি নিজেই এই যে হাতিরঝিল প্রকল্প বলা হলো বা পদ্মা সেতু প্রকল্প, পদ্মা সেতু প্রকল্পের প্রথম অনুমোদনটা আমার হাতে, আমি তখন প্ল্যানিং কমিশন ইনফ্রাস্ট্রাকচার ডিভিশনের সদস্য ছিলাম, মেম্বার ছিলাম। হাতিরঝিল প্রকল্পটিও এনরা মনোয়ার ভাই বা সিদ্দিকী সাহেব যেগুলো বলেছেন যথার্থই, অনেক ভালো ভালো চিন্তা করে প্রকল্পগুলো কিন্তু নেওয়া হয়েছিল বা সেইভাবে হিসেব কষা হয়েছিল, স্টাডিও যথাযথভাবে করা হয়েছিল। কিন্তু ওই যে কথা, সকালে সুকান্ত বিকালে রবীন্দ্রনাথ, অর্থাৎ সকালে আমি যখন পরিকল্পনা করি তখন কিন্তু, এটা মনোহর ভাই কিছুটা ইনডাইরেক্টলি বলেছেন, প্রকল্প নেওয়ার সময় বলে দেওয়া হয় স্যার কোনো রকম শুরু করেন স্যার, পরে দেখা যাবে। অর্থাৎ একবার আমাকে পানিতে নামিয়ে তারপরে আমি আর পানির থেকে উঠতে পারছি না। এই যে ব্যাপারগুলো, এর অনেকগুলো বিষয় আছে, শুধু একটা পক্ষকে বা একজনকে বা একদলকে বলার বিষয় না। বিষয়টা হচ্ছে সময় এবং অর্থের যে ব্যাপারটা। আমি বারবার বলি, যখনকার কাজ তখন যদি না করি, ওই যে আমাদের কথা আছে সময়ের 1 ফোড় অসময়ের 10 ফোড়, ওই যে ব্যাপারটা, এই ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট। কারণ যথাসময় যদি না করতে পারি, হাতিরঝিল প্রকল্পের প্রথমে যে কথা ছিল এবং যে কয়েক বছরের ভিতরে এটা শেষ করার কথা ছিল, প্রথম দিকে সেটা সেইভাবেই হয়েছিল, কিন্তু পরবর্তীকালে এসে দেখা গেল যে এভাবে হোক সেভাবে হোক সব কাজ কিন্তু শেষ হয়নি। আমি বলছি স্পষ্ট, অনেক কাজ কিন্তু বাদ রেখেও তাও বেশি খরচ হয়ে গেছে এবং সেইভাবে এখনো কিন্তু হাতিরঝিল প্রকল্পের প্রকৃত উপযোগিতাটা স্পষ্টভাবে এখনো হয়নি। তো যাই হোক, সেটা বিস্তারিত আলোচনার বিষয় এটা নয়। বিষয়টা হচ্ছে এই যে আপনি যদি যথাসময়ে যথা কাজ না করেন তাহলে কিন্তু আপনার উপযোগিতাটা থাকবে না। একটা ছোট্ট উদাহরণ দিয়ে এইভাবে বলি, রহিম মিয়া ব্যাংকের থেকে 2000 টাকা নিয়েছে 2টা গরু কিনবে বলে দুপুরবেলা। কালকে সকালে সে বাজারে যাবে গরুটা কিনতে, 2টা গরু কিনবে, কিন্তু সে টাকাটা নিয়ে আসার পথে, ব্যাংকের থেকে টাকাটা নিয়ে আসার পথে তার ওই যে বিপদগামী এক ছেলে, সে হঠাৎ করে ওর বাবার কাছ থেকে 500 টাকা নিয়ে নিল। হ্যাঁ, তুমি আমাকে পয়সা দাও না ইত্যাদি, ওর কাছ থেকে নিয়ে নিল। পথে রমেন খুড়োর সাথে দেখা, রমেন খুড়ো কিছু টাকা পান ওনার কাছে, রহিমের কাছে। রহিম, শুনলাম তুই নাকি টাকা পেয়েছিস, ওখান থেকে আমার কিছু ওকে দিয়ে দিল। বাসায় যেয়ে দেখা গেল যে মেয়ে জামাইকে দাওয়াত করা হয় না, তার জন্য কিছু খরচ হলো। রহিম মিয়া ভোরবেলা দেখে তার টাকা আছে আর মাত্র 1250 টাকা, 2000 টাকা থেকে। সকালে যে রহিম মিয়া 2টা গরু কিনতে পারে নাই, একটা গরু কিনছে। ইতিমধ্যে তার ওই যে জমি বন্ধক দেওয়া ছিল এবং সেইটা শোধ করার যে সময়, সে সময় পর্যন্ত রহিম মিয়া যেতে পারেনি। সুতরাং আমাদের এইসব প্রকল্পে, আমরা একটু দরিদ্র দেশ, আমাদের বিদেশি সাহায্য নির্ভর বা অন্যের কাছ থেকে ধার কর্য করি। আমরা অনেক সময় বলি আমি নিজের টাকায় করছি, এই নিজের টাকা বলে কোনো কিছু নাই। এটা কোনো না কোনো জায়গার থেকে আমাকে ম্যানেজ করতে হচ্ছে। সেই ম্যানেজ হয়তো ওই টাকা ওখানে না করে অন্য জায়গায় করতে হতো। সুতরাং ইট হ্যাজ এ কস্ট এবং এর একটা ফেরতও দিতে হবে একটা সময়।
তো সেই জন্যেই আমি যথাসময়ে যথা কাজ যদি না করি, তাহলে আমার ওই ঋণ শোধ করবার সময়ও এগিয়ে আসবে। আমি এদিকে যে উপকার পাওয়ার কথা ছিল, যেমনটি সিদ্দিকী সাহেব সুন্দর বলছেন, যে আমি চট্টগ্রামের প্রকল্প থেকে কিন্তু আমি বেনিফিট নিতে পারলাম না। আমি বেনিফিট না নিয়ে স্যাচুরেটেড হওয়ার সময় পর্যন্তই দেখা গেল যে আমি আসলে প্রস্তুত হইনি। আমরা যেমন ঢাকা থেকে মাওয়া এবং ওইদিকে ফরিদপুর থেকে বাগেরহাট পর্যন্ত যে যে রোড আমরা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের লোন নিয়ে করেছিলাম, সেটা উপযোগিতাই আসলো না পদ্মা সেতু না হওয়াতে। তাহলে ওই দুই রাস্তা তৈরি করার সময় আমার উচিত ছিল পদ্মা সেতুটাও সাথে করে দেওয়া, তাহলেই আমার এই উপযোগিতাটা আসতো। বাই দ্য টাইম আমার যখন পদ্মা সেতু হয়ে যাবে, তখন দেখা যাবে যে মাওয়া সড়ক বা ওই সড়ক আমার আবার মেরামতের সময় এসে গেছে। অর্থাৎ আমার বল আর ব্যাটের সাথে মিল না হলে তো আমার রান উঠবে না। আই হ্যাভ টু মেক বল আর ব্যাট একসাথে করবার মতন দক্ষতায় পারঙ্গমতায় আমাকে থাকতে হবে, নইলে আমাকে রান আউট হওয়ার ভয় কিন্তু রয়ে যাচ্ছে এবং আমার রান উঠবে না। সেই জন্যেই এই কথাটা খুব স্পষ্ট যে যে কাজ নিয়েছি এটা দূরদর্শী পদক্ষেপ, অবশ্যই আমার বিনিয়োগের প্রয়োজন আছে, দরকার আছে, কিন্তু আমি সেটার উপযোগিতাটা যাতে আমার অর্থনীতি যুক্ত হয়, তা না হলে যদি যথাসময় না হয় তাহলে দেখা যাবে যে আমি পরে হিসাবে মিলাতে পারবো না। এটা অনেক উন্নত অনেক অর্থনীতিতে এরকম ধরনের পদক্ষেপ ঘটেছে, বিরাট উন্নতি করেছে। ব্রাজিলের কথা বলতে পারি, তার বিরাট জিডিপির বিরাটে, কিন্তু সেখানকার দারিদ্রতা বা এগুলোকে মনে হয় যেন যে ওই উন্নয়নকে পরিহাস করছে। তো সেই রকম ধরনের পরিস্থিতিতে পড়ার আগে সকলকেই সচেতন থাকা দরকার এবং এই ব্যাপারে সকলের একটা সমন্বিত, আমি মনে করি আমাদের সময় কম, আজ আলোচনা শেষ করতে হবে। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আলোচনায় যোগ দেওয়ার জন্য। এস এম সিদ্দিকী, যেটি ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ বললেন যে আসলে দীর্ঘসূত্রিতা, ব্যয় বাড়া, এই সব কিছু মিলে কি আমাদের মেগা প্রকল্পগুলো কি অর্থনীতির জন্য অনেক বেশি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে? চ্যালেঞ্জ কথাটা খুব অত্যন্ত কঠিন শব্দ। চ্যালেঞ্জ হয়েছে কিনা, এখনও চ্যালেঞ্জ হয়েছে বলে আমি মনে করি। কিছু কিছু প্রজেক্ট নিঃসন্দেহে সঠিক আউটপুট দেবে না, তো তারপরেও এগুলোর যে একটা বেনিফিট আছে, এটার ইউটিলিটি আছে, এগুলো করতে হবে। ভুল হবে, আমাদের ভিতরে ইনএফিশিয়েন্সি আছে, আমাদের ভিতরে দুর্নীতি আছে, আমাদের ফারসাইটনেস কম। আমরা প্রকল্প চিহ্নিত করতে ভুল করে ফেলি, বা আমরা টাকার সংস্থান আছে কিনা সেটা চিন্তা না করে হয়তো করে, যেটা মজিদ ভাই যেটা ইঙ্গিত করলেন যে কোনো রকমের প্রজেক্টটা চালু করে দেই, পরে একটা কিছু হবে বলে আমরা চালু করে ফেলি। অর্থাৎ অর্থের সংস্থান আছে কিনা না জেনে আমরা প্রজেক্ট নিয়ে ফেলি। উনি কিন্তু একটা মারাত্মক কথা বলে ফেলেছেন। হর্সেস মাউথ থেকে এই কথাটা বেরিয়েছে। উনি তখন প্ল্যানিং কমিশনের মেম্বার ছিলেন। আমার বক্তব্য হচ্ছে যে এই ধরনের কথা যদি সত্য হয়, তাহলে তো আসলে আপনার যে আশঙ্কা, এই আশঙ্কার কথা সত্যি। কিন্তু তারপরে আমি বলবো, বড় বড় প্রজেক্ট নেওয়ার ব্যাপারে, বিশেষ করে বর্তমান সরকারের আমলে বেশি প্রজেক্ট নেওয়া হয়েছে, তো এটা নিয়ে আমাদের শঙ্কাও বেশি। কারণ ওয়ার্ল্ড ব্যাংককে আমরা নিষেধ করে যখন দিলাম পদ্মা সেতুতে, তখন সরকার যখন বললেন যে আমরা নিজের অর্থায়নে এটা করব, হ্যাঁ, তখন এই দেশের বিশাল একটা বড় বড় অর্থনীতিবিদরা এবং চিন্তাবিদরা বললেন এটা একটা পাগলের চিন্তা, এটা আমরা কোনোদিন করতে পারবো। কিন্তু আমরা অলরেডি করে ফেলেছি, আমরা আগামী বছর সেখান থেকে গাড়ি চালাবো। এখন এইটা করতে যেয়ে হয়তো আমরা বেশি হায়ার রেটে ইন্টারেস্ট আমরা লোন নিয়ে ফেলেছি, হয়তো ইকুইপমেন্ট সিলেকশনে, কন্ট্রাক্টর সিলেকশনে আমরা ভুল করে ফেলেছি কিনা জানি না। এগুলো আসলে ডিবেটেবল ইস্যু, আমরা অ্যাবসলিউটলি আমরা ভুল এটা বলতে পারি না। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে এগুলো নিয়ে চিন্তা করে আমরা কিন্তু কোনো বড় প্রকল্প বন্ধ করতে পারি না। আমাদেরকে এই প্রকল্পগুলো নিতেই হবে। আমরা এই ভুল করব, ট্রায়াল অ্যান্ড এরর। আমরা আজকে মনোহর ভাই সহ আমরা যে আলোচনাটা করলাম, এই আলোচনার ভিত্তিতে আমরা কারেক্টেড হওয়ার চেষ্টা করব। যারা পলিসি মেকারের মধ্যে আমরা বলবো, আমরা বলার মানুষ, এর চেয়ে বেশি কিছু করার নাই। যারা করার, যারা চিন্তা করবে, যারা পরিকল্পনা করবে, তারা আমাদের কথাগুলো যদি সামান্যতম গ্রহণ করেন, তাহলে হয়তো আস্তে আস্তে কারেক্টেড হতে হতে আমাদের প্রত্যেকটা সিদ্ধান্ত পারফেক্ট হবে। এছাড়া এর চেয়ে বেশি কিছু আমাদের বলার নেই। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে আলোচনা যোগ দেওয়ার জন্য। আমাদের হাতে সময় কম। মনোহর হোসেন, যেটি নিয়ে আমরা আলোচনা করছিলাম যে আসলে সব কিছুরই একটি ইতিবাচক দিক আছে। আমাদের মেগা প্রকল্প গ্রহণ, বিশেষ করে সরকারের দূরদর্শিতা এবং যে সাহসী পদক্ষেপগুলো, সেগুলো তো অবশ্যই প্রশংসার দাবিদার।
কিন্তু সেইখানে যে বিষয়গুলো আলোচনা হলো, যে দুর্বলতাগুলো, যে ঘাটতিগুলো, যে অদক্ষতার যে ছাপ, সেখান থেকে বেরিয়ে আসার জন্য তো আমাদের তাগাদা থাকতে হবে। সেটির কি খুব বেশি দৃশ্যমান কোনো অগ্রগতি? ধন্যবাদ, আপনি অত্যন্ত সেন্সিটিভ ব্যাপার এবং ভাইটাল কোর ব্যাপারটাকে বলেছেন। আমি আগেই বলেছি আমাদের অর্থনীতির বর্তমান যে অবস্থা, তাতে এই ধরনের মেগা প্রজেক্টের প্রয়োজন আছে, হবে, এবং আগামীতে হয়তো আরও বড় প্রজেক্টের প্রয়োজন হতে পারে। কিন্তু ওটাই বড় কথা না। আমি প্রজেক্ট দরকার, ঠিক আছে, প্রজেক্ট করলাম, সেটাই তো স্পিরিট হতে পারে না। প্রজেক্টটা কতখানি সাস্টেইনেবল হবে, কতখানি ভায়াবল হবে, কতখানি রিটার্ন দেবে, এবং এটার জন্যে আমার দেশের লোক যারা ট্যাক্স পেয়ার, তাদেরকে কি বেশি ভোগান্তি করতে হবে কিনা, যেমন সারচার্জ দিতে হবে কিনা। আমাদের এখানে তো তখন যমুনা ব্রিজ ছিল, বঙ্গবন্ধু ব্রিজ তো পরে নাম করা হলো, যমুনা সারচার্জ আমরা দিয়েছি না, এবং পৃথিবীর আরও অনেক জায়গাতে তারা কিন্তু সারচার্জ দেয়, সারচার্জ তারা ইস্যু করে, এক্সিকিউট করেও সারচার্জ তারা নেয়। তা আমাদের এখন পর্যন্ত সারচার্জের কোনো কথা শোনা যাচ্ছে না। কিন্তু যদি সত্যি ব্যাপারটা এরকম হয় যে সারচার্জ দিতে হবে, তাহলে পরে ব্যাপারটা কী দাঁড়ালো? ওই যেটা আমি এখন লঞ্চে করে পার হচ্ছে এই মাথার থেকে এই মাথার 30 টাকা বা 50 টাকা, তখন তো ওই ব্রিজের উপর দিয়ে গেলে পরে এমনিতেই ওটা 50 টাকা থাকবে না। এখন কিন্তু কোনো প্রজেক্টে তো সারচার্জ নেওয়া হয় না, যেমন যমুনা ব্রিজের জন্য নেওয়া হয়েছিল, ওটা আমি তো বললাম যে ওই নেওয়া হয়েছিল, সেটা আমি তো বলছিলাম নেওয়া হয়েছে। আমি বলছি যে সেরকম আমার পরিস্থিতির সৃষ্টি হয় কি না, লোককে সেরকম আবার সারচার্জ দিতে হয় কি না, আমি বলছি সেটা। কাজে এটা যদি করতে হয় তাহলে পরে আলটিমেটলি দ্য ভেরি পারপাস অফ বিল্ডিং এ ব্রিজ অর কনস্ট্রাক্টিং রোড অর এনিথিং অর টানেল আন্ডার দ্য ওয়াটার আন্ডার রিভার উইল বি ডিফিটেড। আমি মানুষকে যদি, কমন পিপুলকে যদি, বা দেশের আপামর জনসাধারণকে যদি বেনিফিটটা দেওয়া না যায় যত দ্রুত সম্ভব, তত দ্রুতই দেওয়া যদি না যায়, তাহলে পরে আলটিমেটলি কিন্তু প্রজেক্টের মূল উদ্দেশ্য যেটা থাকে সেটা কিন্তু বহুলাংশে খর্ব হয়ে যায়, কেটে যায়, এবং তাতে জটিলতা পরবর্তী পর্যায়ে আরও বেশি বাড়ে। এটা খালি আমাদের দেশে বলে না, পৃথিবীর বিভিন্ন দেশে, বিশেষ করে ডেভেলপিং কান্ট্রিজগুলোতে দেখা গেছে সবখানে প্রবলেম ছিল একটা, যে প্রপারলি থরলি স্টাডি করা হয় নাই, পার্সপেক্টিভগুলি খেয়াল রাখা হয় নাই, ভবিষ্যতে কী হবে সেই জিনিসটা খেয়াল রাখা হয় নাই, যে কারণে কোনো এক সময় এশিয়ারই কোনো এক কান্ট্রি, আমি নাম বলবো না, তারা তাদের শহরের মধ্যে মেট্রো রেল তারা করেছিল, পরবর্তীতে তারা ভেঙে দিয়েছে। তার মানে ব্যাপারটা কী ছিল? ব্যাপারটা প্রপারলি স্টাডিড হয় নাই। কাজে আমাদের এখানে যদি এরকম, যদি গড ফরবিড, খোদা না খাস্তা, যদি এরকম যদি কিছু ঘটনা ঘটে থাকে, তাহলে তার জন্য কিন্তু আমাদের সবাইকে মাসুল দিতে হবে, কম অথবা বেশি। তবে আমরা আশা করব যে প্রজেক্ট নেওয়া হচ্ছে, এটা জনসাধারণের, গণমানুষের স্বার্থের দিকে লক্ষ্য রেখে করা হচ্ছে, এবং এটা প্রজেক্ট এসকেলেশন যেন না হয়, টাইমলি প্রজেক্টগুলো যে কমপ্লিট হয় সেদিকে নজরটা বেশি দেওয়া উচিত, অর্থাৎ প্রজেক্ট ম্যানেজমেন্টের উপর বেশি করে নজর দেওয়া উচিত। আপনাকে ধন্যবাদ। মনোয়ার হোসেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আলোচনা শেষ করব। এম.এস. সিদ্দিকী এবং ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, জানিয়ে রাখি, বন্দর স্টিল লেট এডিশন পুনঃপ্রচার হয় সকাল 8টায়। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, এসএটিভির সঙ্গেই থাকুন।